আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস আয়োজিত উইকলি জিকে হাইলাইটসে। আজকের পর্বে আমরা দেখব 8 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব জাতীয় কিছু বিষয়াবলী, এবং জাতীয় বিষয়াবলী প্রথমেই আমরা দেখতে পাচ্ছি গত 13ই নভেম্বর বৃহস্পতিবার বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ, এটি জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এটি জারি করার আগে সেদিনই এটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। এই জুলাই সনদটার বিষয়ে আমাদেরকে একটু জেনে নেওয়া প্রয়োজন যে মূলত এখানে কি বলা হয়েছিল এবং এই যে আদেশটা জারি করা হলো, এই আদেশটা কেন জারি করা হলো। মূলত 8 অগাস্ট 2024 সালে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের জন্য মোট 11টি সংস্কার কমিশন তৈরি করে। এই সংস্কার কমিশনগুলো তাদের যে রিপোর্ট রয়েছে, তাদের যে সাজেশন রয়েছে, সেই সাজেশনগুলো জমা দেয়। এবং এরই প্রেক্ষিতে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এবং এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি হিসেবে কাজ করেন ডক্টর আলী রিয়াজ। এই ঐকমত্য কমিশন যাবতীয় সংস্কার প্রস্তাবকে একত্র করে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠক করেছে। এবং সেই বৈঠকে রাজনৈতিক দলগুলো কিছু প্রস্তাবে সম্মত হয়েছে, কিছু প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট, অর্থাৎ তাদের যে ভিন্নমত, সেই ভিন্নমতগুলো তারা সেখানে প্রকাশ করেছে। এভাবে মোট 84টি প্রস্তাব চলে আসে জুলাই সনদে, এবং সেখান থেকে মোট 48টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সবাই মিলে একসাথে সম্মত হয়। এছাড়া বাকি যে 30টি প্রস্তাব রয়েছে, এই 30টি প্রস্তাবে তাদের ভিন্নমত দেখা যায়, এবং সেগুলোকে কিভাবে পরবর্তীতে ইনক্লুড করা হবে সংস্কারে, সেটা নিয়ে পরবর্তী তাদের মধ্যে আলোচনার সুযোগ দেওয়া হয়। কিন্তু এই আলোচনা বা পরবর্তী এই যেই বিষয়গুলোতে তারা একমত হয়েছে, এই বিষয়গুলো কিভাবে ফাইনাল ইমপ্লিমেন্ট করা হবে, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেরা আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এই পর্যায়ে অন্তর্বর্তী সরকার নিজ দায়িত্বে এই জুলাই জাতীয় সনদ যে আদেশটি আছে, এটি তারা অনুমোদন করে এবং রাষ্ট্রপতি এটি জারি করেন। অর্থাৎ এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো আইনিভাবে বাধ্য যে তারা যখন নির্বাচন হবে, যারাই ক্ষমতায় আসবে, তারা এই যে ঐকমত্য কমিশনে তারা যে একমত হয়েছিল বিষয়গুলোতে, এগুলো তারা ইমপ্লিমেন্ট করতে বাধ্য থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির এই আদেশ জারির পরই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন, এবং সেই ভাষণে এই যে ঐকমত্যের বিষয়গুলো, এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এবং গণভোট যে একটা করা হবে, এই গণভোটের বিষয়টা কেন আসছে, সেই বিষয়টা কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে তুলে ধরেছেন। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটা গণভোটের বিষয় চলে আসতেছে, এবং একই সাথে আগামীতে যে ত্রয়োদশ নির্বাচন হবে, ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের সাথে সাথেই যে গণভোটটা হবে, এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই বিষয়টাতে আমরা জানবো পরের অংশে, যে জাতীয় নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে একই দিনে। এখানে একটু জেনে নেওয়া প্রয়োজন যে গণভোটটা আসলে কেন প্রয়োজন, বা যেহেতু ঐকমত্য কমিশনের যেই সাজেশন আছে, সাজেশনে যেহেতু রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছেই, আলাদা করে কেন গণভোটটা প্রয়োজন। মূলত জনগণ এই বিষয়গুলো সমর্থন করছে কিনা, এবং জনগণ এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে রাজনৈতিক দলগুলোকে সম্মতি দিচ্ছে কিনা, এবং যে বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো জনগণ মেনে নিচ্ছে কিনা, এটা জানার প্রেক্ষাপট থেকেই কিন্তু গণভোটের আয়োজনের কথা এসেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট আগামী বছরের, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এবং এখানে কি কি বিষয় থাকবে গণভোটের ক্ষেত্রে, এখানে যেহেতু অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে গণভোটে শুধু হ্যাঁ না বলে বিষয়টাকে সিম্পলিফাই করা যাচ্ছে না। যার কারণে এই যে 48টি বিষয়ে যেই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো সবগুলোকে একটা অংশে রাখা হচ্ছে, যে এই বিষয়গুলোতে সব রাজনৈতিক দল একমত, এগুলো সম্পর্কে আপনি মতামত দিচ্ছেন কিনা, বা এগুলো সম্পর্কে আপনি সম্মত হচ্ছেন, এই বিষয়টা মাথায় রেখে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন। এটা থাকবে একটা অংশে। তারপরে আরেকটা যে অংশটাতে থাকছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, মূলত এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো কিভাবে চলবে সেই বিষয়েও কিন্তু ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছে। সেই বিষয়টাকেই নিয়ে আসা হয়েছে আরেকটি ভাগে। এছাড়া আরো কিছু বিষয়ে
রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেটাকে আরেকটা ভাগে রেখে পরবর্তী যেই বিষয়গুলো কিছুটা লেস ইম্পর্টেন্ট অন্য বিষয়ের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোর থেকে, সেগুলোকে আরেকটা বিষয় রেখে মোট 4টা অংশে ভাগ করা হচ্ছে গণভোটের প্রশ্নকে। গণভোটের প্রশ্নে এখানে 4টা অংশ থাকবে। 4টা অংশ একসাথে পড়ে তারপরে যিনি ভোট দিবেন তাকে হ্যাঁ বা না টিক দিতে হবে। অর্থাৎ প্রশ্ন থাকবে একটি, কিন্তু এই একটি প্রশ্নে মোট 4টা ভাগ দেয়া থাকবে, যে আপনি হ্যাঁ বা না ভোট যে দিচ্ছেন আপনি কিন্তু এই 4টা বিষয়ে একমত হয়ে হ্যাঁ বা না দাগাচ্ছেন। এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, যে 4টা বিষয় থাকলেও 4টা বিষয় আলাদা আলাদা করে হ্যাঁ বা না বলার সুযোগ নেই। 4টা বিষয় পুরোপুরি একমত হয়েই হ্যাঁ দাগাতে হবে, অথবা পুরোপুরি ভিন্নমত করেই না দাগাতে হবে। কোনোটায় একমত থাকা বা কোনোটা একমত থাকছি না এই বিষয়ে আলাদা করে কিন্তু এখানে বলা যাচ্ছে না। মূলত এছাড়া বাকি যে 30টি সংস্কার প্রস্তাব রয়েছে এখানে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ, যে টানা 2 মেয়াদে বা ভেঙে ভেঙে 2 মেয়াদে বা সর্বোচ্চ 10 বছর কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না। এছাড়া সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেয়া, যেটাকে আমরা ফ্লোর ক্রসিং বলে থাকি, এটা বর্তমানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিষেধ করা আছে, এটাকে সমর্থন করা। এই যে বিষয়গুলো, এগুলো রাজনৈতিক দল নিজস্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে, এই বিষয়টাও সেখানে উল্লেখ করা থাকবে। এগুলো মেনে নিয়েই গণভোটে হ্যাঁ বা না হিসেবে ভোটটা দিতে হবে। এবং বলা হয়েছে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনেই কিন্তু অনুষ্ঠিত হবে। এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে 2025 সাল পুরোটা জুড়েই রাজনীতিতে ব্যাপক আলোচনা ছিল, এবং শেষ পর্যন্ত সরকারকে নিজেকেই উদ্যোগ নিতে হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটি অধ্যাদেশ বা আদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসার। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। 2000 সালের 26 জুন বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে, এবং সে সময় বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু 10ম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পায়। এর আগে মাত্র 9টি দেশের টেস্ট স্ট্যাটাস ছিল, 10ম দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেটের এই যে এলিট ক্লাব, এই এলিট ক্লাবে জয়েন করে। এবং 26 জুন এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সেই বছরেরই নভেম্বরের 10 তারিখে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়, এবং এই অভিষেক টেস্টে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়, এবং ভারতের পক্ষে অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি তাদের। এবং এই অভিষেক টেস্টে যদিও বাংলাদেশ 9 উইকেটে হেরেছিল, কিন্তু এখানেও বাংলাদেশের ছোট ছোট বেশ কিছু অর্জন ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনটা বলা যায়, অভিষেক টেস্টেই আমিনুল ইসলাম বুলবুল সেঞ্চুরি করেন এবং 145 রানের একটি অপরাজিত ইনিংস তিনি সেখানে খেলেছিলেন। এরপর আমরা চলে যাব আন্তর্জাতিক কিছু বিষয়াবলিতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাক আফগান শান্তি আলোচনা ভণ্ডুল, এবং এখানে 6 নভেম্বর ইস্তাম্বুলে, তুরস্কের ইস্তাম্বুলে 3য় দফায় কিন্তু দুই পক্ষ আলোচনায় বসেছিল, এবং সেই আলোচনাটা আসলে সফল হয়নি এবং কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই সেটা শেষ হয়েছে। পাকিস্তান আর আফগানিস্তানের এই সংঘাতের ব্যাকগ্রাউন্ড আমাদের একটু জেনে নেওয়া দরকার। মূলত যখন থেকে আফগানিস্তানে তালেবান শাসন শুরু হয়েছে সেই 90-এর দশকে, তখন থেকে কিন্তু পাকিস্তান তালেবানদের সমর্থন দিয়ে আসছে। এছাড়া তালেবান সরকার গঠনের পর 90-এর দশকে যখন তালেবান সরকার গঠিত হলো আফগানিস্তানে, তখন মাত্র 3টি দেশ তালেবান সরকারকে সমর্থন দিয়েছিল, এর মধ্যে একটি ছিল পাকিস্তান। পরবর্তীতে দেখা যায় যে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে অভিযান চালালো এবং পরবর্তীতে প্রায় 20 বছর পর তালেবানরা পুনরায় আফগানিস্তানে ক্ষমতায় আসলো, তখনও কিন্তু পাকিস্তান আফগানিস্তানের সাথে মোটামুটি তাদের ভালো সম্পর্কই বজায় রেখেছিল। কিন্তু বর্তমানে তাদের মধ্যে বেশ বিরোধ দেখা যাচ্ছে, এবং এই বিরোধের অন্যতম একটি কারণ হচ্ছে টিটিপি নামের একটি সশস্ত্র সংগঠন, যার পুরো নাম তেহরিক ই তালেবান পাকিস্তান। এই তেহরিক ই তালেবান পাকিস্তান মূলত গঠিত হয় 2007 সালে, এবং তারা পাকিস্তানের যে আর্মি রয়েছে এই আর্মির বিরুদ্ধে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য সম্ভবত পাকিস্তানের আর্মিকে হটিয়ে সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করা। আবার এদিকে পাকিস্তান সরকার এবং পাকিস্তান আর্মি এই বিষয়টাকে কোনোভাবেই ভালোভাবে দেখছে না। কিন্তু সংঘাতের মূল বিষয়টা এখানে যে টিটিপি আশ্রয় নিয়ে আছে আফগানিস্তানে, এবং আফগানিস্তান সরকার এই টিটিপি বিষয়ে পাকিস্তান সরকারকে কোনোভাবেই সাহায্য করছে না। এবং এই টিটিপির বর্তমান যে প্রধান রয়েছেন নূর ওয়ালি মেহসুদ, তিনি আফগানিস্তানে আছেন বর্তমানে, এবং এই নূর ওয়ালি মেহসুদকে হত্যা করার উদ্দেশ্যেই কাবুলে গত মাসে 9 অক্টোবর পাকিস্তান একটি বিমান হামলা চালায় একটি গাড়িকে উদ্দেশ্য করে। পাকিস্তানের বক্তব্য ছিল এই গাড়িতে নূর ওয়ালি মেহসুদ রয়েছেন, কিন্তু আফগানিস্তান এটাকে বলেছে যে এটা তাদের সার্বভৌমত্বের উপরে আঘাত, এবং এই আঘাতের জবাবেই তারা কিন্তু সীমান্তে পাকিস্তানের যে নিরাপত্তা চৌকি রয়েছে সেই নিরাপত্তা চৌকিতে তারা আক্রমণ চালিয়েছিল।
এবং এখান থেকেই তাদের মধ্যে সংঘাতের উৎপত্তি, এবং এই সংঘাত পরবর্তীতে যুদ্ধবিরতিতে গিয়ে থামলেও কিন্তু তাদের মধ্যে কিন্তু স্থায়ী কোনো সমাধান এখনো আসেনি। এবং তাদের মধ্যে এই যে সংঘাত থামানোর ক্ষেত্রে মধ্যস্থতা করেছে দুইটি দেশ, একটি হচ্ছে কাতার এবং আরেকটি হচ্ছে তুর্কি। এবং আমরা দেখতে পেয়েছি যে ইস্তাম্বুলে, তুরস্কের ইস্তাম্বুলে কিন্তু তারা তৃতীয় দফায় আলোচনায় বসেছিল। কিন্তু মূল যে উদ্দেশ্য আলোচনার, যে এই বিষয়টাকে, তাদের মধ্যে যে সংঘাতটা রয়েছে এটাকে স্থায়ীভাবে বন্ধ করা, সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে একমত হতে পারেনি। পাকিস্তান সরকারের চাওয়া ছিল যে আফগানিস্তান সরকার লিখিতভাবে তাদেরকে জানাবে যে তারা কোনোভাবেই টিটিপিকে সেখানে আশ্রয় দেবে না বা পাকিস্তান বিরোধী কোনো কার্যক্রম তাদের দেশে বসে চালাতে দিবে না। কিন্তু আফগানিস্তানের বক্তব্য, তারা শুধু মৌখিক আশ্বাস দিচ্ছে, এ ধরনের কোনো লিখিত আশ্বাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাঝখানে প্রবলেমটা থেকেই কিন্তু আসলে তাদের মধ্যে কোনো মধ্যস্থতা আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। G20 সম্মেলন বর্জন করলো যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট হচ্ছে এই G20, এবং G20-র পরবর্তী সম্মেলন এবছরের 22 থেকে 23 নভেম্বর সেটা দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই সম্মেলনে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা বর্জন করতে যাচ্ছে এবং তারা এই সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়েছে। কারণটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর নির্যাতন, এমনকি হত্যাকাণ্ড চালাচ্ছে, এই অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং তিনি বলেছেন দক্ষিণ আফ্রিকায় কোনোভাবেই তারা এই বিষয়টা মেনে নিবেন না, এবং দক্ষিণ আফ্রিকার প্রতি তাদের প্রতিবাদ থেকেই তারা G20 সম্মেলনটা বর্জন করতে যাচ্ছেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন, এবং তিনি বলেছেন এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব সমস্যা, এবং তারা এই যে G20-কে বর্জন করছে এটা কেবল তারা নিজেদেরই কিন্তু ক্ষতি করতে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তাদের কিন্তু দায়িত্ব এই যে অর্থনৈতিক সম্মেলনগুলো, এগুলোতে তাদের অংশ নেওয়া এবং বিশ্বের অর্থনীতির বিষয়ে তাদের মতামত এবং সিদ্ধান্তগুলো সবাই মিলে একসাথে মেনে চলা। কিন্তু ট্রাম্প মূলত 2026 সালে ফ্লোরিডায় যে G20 সম্মেলন অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমেরিকা যেটা আয়োজন করবে, সেটার বিষয়েই বেশি আগ্রহী। এবং বলা হচ্ছে ট্রাম্প আসলে রাজনৈতিক উদ্দেশ্যেই G20 বর্জন করেছেন, এবং তার নিজের দেশে যখন সম্মেলনটা হবে সেটার দিকেই তিনি বেশি জোর দিতে চাচ্ছেন। এছাড়া এই বছরের শুরুর দিকেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও G20-র আরেকটা যে সম্মেলন ছিল অন্তর্ভুক্তি ও জলবায়ু ইস্যু এবং বৈচিত্র্য নিয়ে, সেটাও কিন্তু বর্জন করেছিলেন। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ডিএনএ গঠনের সহ-আবিষ্কারক ওয়াটসনের প্রয়াণ। ডিএনএ ডাবল হেলিক্স মডেল জীববিজ্ঞানের অসাধারণ এক আবিষ্কার। এই আবিষ্কারের অন্যতম সহ-আবিষ্কারক ওয়াটসন, তিনি মৃত্যুবরণ করেছেন 8 নভেম্বর যুক্তরাষ্ট্রে। আর হচ্ছে 1953 সালে ফ্রান্সিস ক্রিক এবং মরিস উইলকিন্সের সাথে মিলে তারা এই ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল এটা আবিষ্কার করেন। ডিএনএ মূলত প্রোটিন দ্বারা গঠিত, এবং এই প্রোটিনের মধ্যেই জীবনের সকল রহস্য লুকায়িত থাকে। এখানে জিনের অবস্থান এবং ডিএনএর যে জেনেটিক গঠন এবং যে অ্যাসিডগুলো দিয়ে সেগুলো গঠিত হয়েছে, এই বিষয়টা জানার ক্ষেত্রে ডিএনএর গঠন আবিষ্কার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল, এবং এটা তারা কিন্তু সাফল্যের সাথে করেছিলেন। এবং এই অসাধারণ আবিষ্কারের জন্য তারা 1962 সালে যৌথভাবে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এরপর দেখতে পাচ্ছি শুরু হয়েছে COP30 সম্মেলন। গত 10 নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত যে সম্মেলন COP30, অর্থাৎ এটি COP-এর 30তম সম্মেলন। মূলত 1992 সালে জাতিসংঘের যে জলবায়ু সংক্রান্ত সম্মেলনটি ছিল, সেখানে অংশগ্রহণকারী দেশগুলো একটি কনভেনশনে স্বাক্ষর করে, সেটার নাম হচ্ছে UNFCCC। এই UNFCCC অংশ নেওয়া দেশগুলোই 1995 সাল থেকে প্রতি বছর COP সম্মেলনে অংশ নিচ্ছে। প্রথম COP সম্মেলনটি অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে 1995 সালে। এছাড়া যে 92 সালের সম্মেলনটির কথা বলছিলাম, এই সম্মেলনটি কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত হয়েছিল, এবং 33 বছর পর আবারও COP-এর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলে। প্রত্যেক বছরই COP-এ কোনো না কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করার জন্য দেশগুলোকে জোর দেওয়া হয়, কিন্তু আসলে দেশগুলো সেই সিদ্ধান্ত পালনে ব্যর্থ হচ্ছে। এবার সেই ব্যর্থতাকে স্বীকার করে কিভাবে এতদিনের নেওয়া সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা যায়, সেই বিষয়টাতেই বেশি জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ এবার আমরা নতুন কোনো প্রতিশ্রুতি না দেখে বরঞ্চ পুরনো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উপরেই বেশি জোর দিতে দেখব। এছাড়া আমরা যদি একটু খেয়াল করে দেখি, COP-এর এই যে পোস্টার আমরা দেখতে পাচ্ছি অ্যামাজনিয়া লেখা, এই যে ব্রাজিলের বেলেম শহর, এই বেলেম শহরটা অ্যামাজন জঙ্গলের একটি অংশে অবস্থিত। অর্থাৎ বেলেম শহরের একটি অংশে অ্যামাজন জঙ্গল পড়েছে, এবং আমরা জানি অ্যামাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত। এখান থেকে প্রায় সারা পৃথিবীর 20 থেকে
25% যে অক্সিজেনের যোগান আসে কিন্তু আমাজন বন থেকে। এবং আমাজন বনে কিন্তু নির্বিচারে চলছে বৃক্ষ নিধন এবং সেখানকার যে জীববৈচিত্র্য আছে সেগুলোকে নির্বিচারে নিধন করা চলছে। এই বিষয়টাও COP30 এ তুলে আনার লক্ষ্য রয়েছে ব্রাজিলের এবং বন জঙ্গল সহ জীববৈচিত্র্য রক্ষায় যে পদক্ষেপ নেওয়ার দরকার দেশগুলোকে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত শুভকামনা।